স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৩-৪। লেখনীতে সানজিদা আক্তার মুন্নি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তৌসির বসে আছে বাগানে রাখা মিটিং মাটিং করার সোফায়। ওর সাথে নাজেম চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে একটি সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো, সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তা এই পথে কেন? দেখলে তো ভালো ঘরেরই মনে হইতাছে। মেয়েটি এটা শুনে নাক মুখ কুঁচকে বলে, কেন আবার? নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে, ভালোই কথা বলতে পারো দেখি। নাজেম চাচা বলেন, তৌসির যখন কুমারী, তাইলে এরা আলেমের ভাতিজা তনয়ের কাছেই পাড়াইয়া দে। ও কুমারী মায়া বেশ পছন্দ করে, রেটও দিব ভালো, সাথে কমিশনও। তৌসির নাজেম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকাই, তারপর শান্ত গলায় বলে, এক রাইত তনয়ের লগে থাকবা, রেট দিব ৭০,০০০, হইব? মেয়েটি এটা শুনে খুশিতে নেচে উঠে বলে, হবে। তৌসির এটা শুনে ওকে জানার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাইলে এই থেকে এখন ভাগো, কখন কোথায় যাইবা বইলা দিমু কাল। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এ বলে মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। তৌসির সিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, দূর মাগি, সুইস না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপর নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে ওর ওপর হেলে পড়তে নেয়। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। মেজাজ ধীরে ধীরে খুনি হয়ে উঠেছে এই স্যাসরামির আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ, তুই এই দেহ ব্যবসা করবি কর, কিন্তু এইগুলো আমার লগে না, আমার নির্ধারণ করা লোকের লগে। যা এন থেকে ভাগ মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হয়েছে, বিবাহিত? আমার সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাজা ওপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাজার যথেষ্ট ধারণা আছেই। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এইসবে কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শেকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক মহিলা খবিশ নাঝার চোখে উনি। তৌসির মেয়েটির এমন ছ্যাঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়। তারপর এক ঝটকায় কোমরে গোজা পিস্তল বের করে ঠাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ঢুকিয়ে দেয়। ঠাস করে উঠে পুরো বাড়ির উঠান। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটি ঠাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজেম চাচা বিরক্ত হয়ে বলেন, শাওয়ার রাগ সামলাইতে পারস না, এখন এই মাগিরে মাইরা ফেললি, এখন এই খানকির পোলারে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশ দিয়া দাও, ওর তো দেহ দরকার, জিতার মরা দিয়া কি করব, তাজা আছে লাশ। এ বলে লুঙ্গি টাকনু দিয়ে বাড়ি মেরে দু হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, শাওয়ার এক জীবন মায়েরি, যেদিকেই যাই ওই দিকেই গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না। এইগুলো ওর বিবি যান আর নাজেম চাচা মিনহাজ মামাই সামলান, তবে মাঝে মধ্যে দু একজনকে ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাজা এক দৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষ এরা! আজ নাঝার বাড়ির লোক কেউ আসেনি। আগামীকাল আসবে নাকি নাঝার মন বলে। না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতে ইচ্ছা হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার নিরে ওর শ্যামপুরুষকে ও হারিয়েছে, চায় না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়ার যন্ত্রণায় নাঝা যতটা পুড়েছে, ততটাই পুড়ুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাঝা বেলকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে। এই সময় তৌসির রুমে আসে। এসে নাঝাকে দেখে বুঝে নেয় নাঝা বেলকনিতে আছে, তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলে বিছানায় রাখে। আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, এই বালের মাইয়া সারাক্ষণ বেলকনিতে পইরা থাকে। এ বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না, খারাপ, খারাপ মেজাজটা।
খুনটুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করে ভেতরে। এই মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির বেলকনিতে পা রাখতে ওর নজরবন্দি হয় মোহান্য এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ নাঝা দাঁড়িয়ে আছে। কোমরের নিচ অব্দি ক্যাকড়ানো বাদামি কেশ তরঙ্গ, চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসের উড়ছে। নাঝা আকাশের দিকে তাকিয়ে আছে। তৌসির পেছন থেকে নাঝার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছুক্ষণ সময় পর বলে ওঠে, তালুকদারের মাইয়া, রাত বিরাতে এমনে দাঁড়াইও না বেলকনিতে আইয়া। পরে জিনের বালগুলো তোমার রূপের আগুনে জ্বইলা তোমার পিছনে যাইব কুত্তার মতো পইরা। নাঝা তৌসিরের কথা শুনে খানিকটা ভরকে যায়, তারপর ধীরে ধীরে পিছন ফিরে তাকায়। একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেকের লুঙ্গি আর সাদা স্যান্ডু গেঞ্জি। স্যান্ডু গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরও বেশি নিখুঁত লাগছে। তৌসির নাঝাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, শুনো, এমনে নাক সিটকাইও না, আমি তোমার জামাই, বাইরের কেউ না। নাঝা তৌসিরের কথায় অন্যদিকে তাকিয়ে বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনাকে স্বামী মানি না। নাঝার কথা শুনে তৌসির নাঝার দিকে একটু এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মানুষ না তাইলে এনে কি করস? যা, দৌড় দে নিজের বাড়িতে, আমার তো তোর মতো বউ লাগবো না। নাঝা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়। রাগে গা ঝাঝা করছে এত বড় অপমান। নাঝা নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এতে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ চাচা সবগুলাই তো ইতর হালার হালারা। তুমি চইলা গেলেও আবার আমার কাছেই দিয়া যাইব। নাঝা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যিই তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাঝাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুইয়া দাও, কাল সকালে পড়তে হইব। নাঝা তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, একটা অসহায় মেয়েকে মেরে গায়ে তার রক্ত মেখে সেই রক্তমাখা পাঞ্জাবি আমায় ধুতে বলছেন? আমাকেও পাপের অংশীদার বানাতে চান? তৌসির এটা শুনে অল্প তিরিক করে রেগে বলে, এই মাগি, তোর জামাইরে বিছানায় টানছিল আর ওরে তুমি অসহায় কইতাছ? নাঝা এই গালি শুনে চোখ মুখ কুঁচকে নেয়। কি গালি! ভাই সত্যি আমার অনেক হাসি লাগছে। কি কথা! নাঝা এই গালি শুনে চোখ মুখ কুঁচকে নেয়। কি গালি এ? নাঝা দাঁত চেপে বলে, মানুষের বিছানায় পাঠাতে পারেন অথচ নিজে যেতে পারেন না। নাঝার এমন ঘাড় তেরামি কথা তৌসিরের গায়ে মেখে যায় তেলের মতো। মনে হয় কেউ গরম তেলে ছিটা উপচে পড়ল। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, নিজের থুথা সামলেনে সাউয়া মাইয়া, নয়তো থুথা আস্থা রাখবো না। থুথা মানে কিন্তু মুখ, ঠিক আছে? নাঝা ভয় পায় না তৌসিরের কথায়, উল্টো নিজের কালচে সবুজ রঙের কঠিন চাহনি নিক্ষেপ করে তৌসিরের চোখে এবং রুক্ষ গলায় বলে, আমার থুতা ঠিকই আছে, নিজেকে সামলান, পাপে তো ঘা হয়ে যাচ্ছে অন্তর আপনার। তৌসির নাঝার সাহস দেখে থমকায়। বেশ সাহস বেড়ে গেছে এই ছোট্ট মেয়ের, বয়স হয়নি এক চিলিতে, আর এত বড় বড় কথা। তৌসির নাঝার চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলে, আমি পাপী, আর আমার পাপে আমারে ক্ষয় করব, তাতে তোমার কি? আর আপনি তো পাপী না, আপনি একটা জানোয়ার। পাপী বলে পাপীকেও অপমান করা হবে, নিকৃষ্টের চেয়েও নিচু আপনি। আমি যে সাউয়াই হই না কেন, তাতে তোমার কি? নাঝা, এই তোমার কি, তোমার কি? আর গালি শুনে দ্বিগুণ রেগে ওর দিকে এগিয়ে বলে, নিকৃষ্টদের একটাই অস্ত্র, আর তা হলো অশ্লীল বাক্য। বেশি মুখ লম্বা করো না, নয়তো। তৌসির আর কিছু বলতে পারে না। হঠাৎ নাঝা ওর থেকে কথা কেড়ে নিয়ে চিৎকার করে ওর দিকে ধমকিয়ে তাকিয়ে বলে, নয়তো কি? মারবেন? খুন করবেন? নাকি নিজের ব্যবসায় বেচে দিবেন? কি করবেন? এগুলাই তো করতে পারেন। আর কোনো বাল পারেন করতে? পাপ ছাড়া কখনো জীবনে কিছু করেছেন? নিন, করুন। আপনার জন্য আমার জীবনের সব চিতল হারিয়েছে, এবার জীবনটাও নিয়ে নিন, তাহলে শান্ত হবেন। নাঝার হঠাৎ এমন রাগ দেখে তৌসির চোখ বড় বড় করে নাঝার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভেবে নেয়, এর লগে সত্যিই জিনটিন লাগলো না তো? তৌসির নাঝাকে ভয় দেখাতে হুঙ্কার দিয়ে বলে, এই চুপ, এত কথা বলবি না, যা গিয়ে মরণের ঘুম ঘুমা। আমার লাগে ফ্যাতফেতি করলে জীবন তো কবর দিয়া দিমো। তবে নাঝা কি ওর ধমকে ভয় পাওয়ার মেয়ে? নাঝা আরো বেশি চিৎকার করে বলে, তো দিয়ে দিন।
তৌসির নাজহার কথায় মারাত্মক রাগ ওঠে। তৌসির নিজের লুঙ্গি নিচের কোণ তুলে হাতে নিয়ে কোমরে গুজে নিতে নিতে বলে, কুত্তার বাচ্চা, তুই আমারে তোর শাওয়ার রাগ দেখাস, আমার লগে ফ্যাতফেতি করস, আজ তোর শাওয়াগিরে আমি বের কইরা দিমু। এই বলে তৌসির সাপের মতো ফুসফুস করে নাজহার দিকে এগিয়ে যায়। খানিকক্ষণ পর নাজহা চিৎকার করছে, চিৎকার করে কান্না করে বলছে, আমায় উঠান, জানোয়ারের মতো কাজ করবেন না, উঠান আমায়। এ বলে নাজহা দুই মাটিতে আঁকড়ে ধরে পেছাতে থাকে। তৌসির ওর এমন অসহায় চিৎকার দেখে দাঁত কেলিয়ে বলে, কই গেল এত ঝাঁজ, আর দেখাবে ঝাঁজ? নাজহা ঢোক গিলে তৌসিরের দিকে তাকিয়ে বলে, না না না, আর এমন করব না, আমায় আমায় তুলুন এখন থেকে। এ বলে ভয়ে চিৎকার করতে থাকে। আসলে নাজহাকে তৌসির কবরের ভিতরে বসিয়ে রেখেছে সেই মাটির লাশ কবর দেওয়ার জন্য, যে কবর খোঁড়া হয়েছে বাড়ির পেছনে। তৌসির নাজহাকে রাগে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে, কারণ ওর মুখে মুখে তর্ক করছিল। ভাই এবি শাস্তি না, হাততালি দাও একটু। বাহ, ও একবারে ডিরেক্ট কবরের মধ্যে নামাই দিছে, এবার নামাই দিয়ে ভয় দেখাচ্ছে। তৌসির নাজহাকে রাগে এই কবরের মধ্যে ফেলে দিয়েছে, কারণ ওর মুখে মুখে তর্ক করছিল। কবরে ফেলেছিল তো, কিন্তু তাও নাজহা ভয় না পেয়ে উল্টো তৌসিরকে গালাগালি করছিল, তাচ্ছিল্য করছিল। তাই তৌসির ওকে ভয় পাওয়াতে এখনও কয়েকটা বিচ্ছু ছেড়ে দিয়েছে কবরে, আর এখন নাজহা ভয়ে মরছে। তৌসির কবরের পাড়ে দাঁড়িয়ে হাসতে হাসতে বুকে হাত গুজে নিতে নিতে বলে, তালুকদারের মাইয়া, তোমার শাওয়ার রাখ তোমার কাছেই রাইখো, নয়তো নেক্সটে এমন হইলে সাপ ঝুলাই দিমু গলায়। নাজেম চাচা আর মিনহাজ মামা তৌসিরকে গালি দিয়ে বলেন, থাপড়ি দাঁত ফেলাই দিমু, ওরা তাড়াতাড়ি তোল, বউরা রাগঝাপ করবেই, এগুলো সহ্য করতে হয়, এমন করলে সংসার করবি কেমনে? তৌসির বুক ভরে শ্বাস নিয়ে এক লাফে কবরে নামতে নামতে বলে, আর সংসার, যে লেদা বাচ্চা ঝুলাইছো গলায়, এর লগে সংসার করার বদলে তৃতীয় বিশ্বযুদ্ধ করণ লাগবো আমার। এ বলে গ্লাভস হাতে বিচ্ছুগুলো হাতে নিয়ে ওপরে অন্যদিকে ছুঁড়ে মারে। নাজহা এখন ভয়ে সিটিয়ে আছে। মিনহাজ মামা বলেন, তুই বৌমারে নিয়ে আয়, আমরা গেলাম। এ বলে নাজেম চাচা আর মিনহাজ মামা চলে যেতে থাকেন। তৌসির মুস্কি হেসে নাজহার দিকে তাকায়, তবে হাসিটা মুস্কি না, তাচ্ছিল্যের বললে ঠিক হবে। নাজহার দিকে তাকায় তৌসির, এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য চাই, কিন্তু বর সাধ্য হয় না ফিরিয়ে নেওয়ার। নাজহার ফর্সা গালে অল্প মাটি লেগে আছে। নাজহার কুয়াশা মাখানো কালচে পান্নার মতো সবুজ চোখে তৌসির স্পষ্ট ছুঁয়ে যাওয়া ঘৃণার চাহনি দেখতে পাচ্ছে। নাজহার তপ্ত কুসুমরাঙা রক্তিম অধরখানা রাগে কাঁপছে, মনে হচ্ছে অধরদয় জোড়া গোলাপ কুসুমের খাঁচা। তৌসির নিজের নজরকে সামলাতে চোখ বুজে কিছু সময় বুক ভরে শ্বাস নেয়, তারপর চোখ খুলে নাজহার দিকে হাত বাড়িয়ে বলে, চলো উডো। কিন্তু নাজহা ওর হাত ধরে না, নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে তৌসিরের দিকে রুক্ষ চোখে কিছু মুহূর্ত চেয়ে থেকে বলে, ওপরে উঠুন যান, তারপর আমি উঠব। তৌসির নাজহার কথায় কিছু বলে না, চুপচাপ কবরের পাড়ি ধরে উঠে এক হাঁটু ঘিরে বসে নাজহার দিকে হাত বাড়ায়। কিন্তু নাজহা আবারও আগের মতো কাজ করে, নিজেই নিজের কষ্ট করে পাড়ে উঠে পড়ে। তৌসির নাজহার এমন জেদ দেখে দাঁত চেপে বলে, জেদ দেখাইতেছো? কিন্তু নাজহা কোনো উত্তর দেয় না, চুপচাপ নিজের ওড়নাটা মাথায় টেনে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। নাজহার এমন উগ্র স্বভাব দেখে তৌসির তপ্ত শ্বাস ফেলে আসমানের দিকে তাকিয়ে বলে, তুমি এই কেমন ঝালমরিচ আমার কপালে জুটাইলা আল্লাহ। ঘড়ির কাঁটা ৩টায় এসে থেমেছে। চারপাশ একদম নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে শোনা যাচ্ছে পেছনে ঝোপঝাড়ে ঝিঝি পোকার মৃদু সুর। এমন সময় নাজহা দাঁড়িয়ে আছে বাড়ির পেছনে সেই কবরের কাছে। এত রাতে এখানে আসার একটাই কারণ, আর তা কি? তা হলো প্রতিশোধ। তৌসিরের কাছে ভাঙা আত্মসম্মানের যন্ত্রণা আর অসহায়ের প্রতিশোধ নেওয়া। ওর হাতে পড়ে আছে তৌসিরের ফেলে রাখা ওই গ্লাভস, যা পরে তৌসির কবরে কিছু বিচ্ছু ছেড়েছিল। নাজহা কবরের চারপাশে নিঃশব্দে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছে। অবশেষে ওর চোখ পড়ে একটা কালচে রঙের বিচ্ছুর উপর। সেই বিচ্ছুগুলোর মধ্যে একটা, যেগুলো দিয়ে তৌসির ওকে ভয় দেখিয়েছিল। তখনকার অপমানে রাগে রাতে ঘুম হয়নি ওর, তাই তো এখানে এসেছে। রাগে শরীরের চামড়া পুড়ে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো চিৎকার করে পালাতো, কিন্তু এখন ভয় পায় না, উল্টো নিঃশব্দে গ্লাভস পরে হাতে বিচ্ছুটিকে তুলে নেয়। নিজের হাতে নিজের ন্যায়ের অস্ত্র তুলে নিচ্ছে আর কি। তারপর চোরের মতো নিঃশব্দে বাড়ির ভেতরে ঢুকে আবারও পা টিপে টিপে এগিয়ে যায় নিজের ঘরের দিকে। রুমে এসে দেখে বিছানায় তৌসির নিশ্চিন্তে ঘুমাচ্ছে, চিত হয়ে।
নাজা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে দরজার কাছে। তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে তৌসিরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় ভয় দেখাও, এবার দেখো আমার খেলা। এই বলে পা টিপে টিপে আরেকটু এগিয়ে তৌসিরের পায়ের কাছে ঝুঁকে পড়ে। খুব সাবধানে ওর লুঙ্গির অল্প একটু অংশ টেনে তুলে আনে টাকনুর কাছ থেকে। তারপর সেই বিচ্ছুটাকে ছুঁড়ে দেয় সেখানে। তৌসিরের ঘুম এখনো ভাঙেনি। নাঝার বিচ্ছুটিকে ছেড়ে দিয়ে মনে মনে বলে, একটুখানি হলেই আমি শান্তি পাব। কেউ একজন এই গভীর রাত্রিতে নিঃশব্দে বসে আছে তালুকদার বাড়ির সামনের পুকুর ঘাটে। পরনে তার কালো রঙের শার্ট, সঙ্গে রং ছাটা একটা প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেটের ধোঁয়ায় ঠোঁটের কোণে কালচে আভা, চোখজোড়া লাল, শার্টের বোতামগুলো খোলা, পুরোটা ছন্নছাড়া এক অবয়ব। চারপাশে কেবল এখন পেঁচা আর কুকুরের ডাক। প্রকৃতিও হয়তো থমকে গেছে তার বিষণ্ণতায়। সে এক দৃষ্টিতে পানির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীটা শূন্য হয়ে আছে। ভেতরটা একেবারে ফাঁকা লাগছে। নিজের সবটুকু শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে ইকরাব যেভাবে নাজাকে না পেয়ে চিৎকার করে কেঁদেছিল ওভাবেই কাঁদতে। কিন্তু তা যে অসম্ভব। ওর অনুভূতিগুলো যে লুকায়িত। ও চাইলেও পারবে না। ও যে শুধুই নাজার বিরহে ছাই হয়ে যাবে, তাও ভেতরে ভেতরে। বুকটা ভারী হয়ে আসছে। মনে হচ্ছে দম নাকের কাছে এসে আটকে গেছে, আর আসবে না, হয়তো চলেই এসেছে। সে পানির দিকে তাকিয়ে হাতে থাকা সিগারেটটা ঠোঁটে টেনে ধরে বলে, রুদ্র রাগিনী, এত তাড়াতাড়ি শেষ হবে এমন তো ছিল না আমাদের গল্প। তবে তুমি কেন আজ তলিয়ে গেলে অন্য কারো নীড়ে, বলো। দীর্ঘশ্বাস ফেলে। নিজের চোখ দুটো মুছে নিতে নিতে বিধ্বস্ত গলায় বলে, ও মন, সে তো অন্য কারো। তবে তুমি তার জন্য কেন এতটা পুরো? এবার মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। বুক ধড়ফড় করছে, খুব কষ্ট হচ্ছে। ও যন্ত্রণায় নিজের বুকে হাত চেপে ধরে চোখের পানিগুলো টুপটুপ করে সিঁড়িতে পড়তে থাকে। নিজেই নিজেকে বলে, আমি মানতে পারছি না, তুমি আমার হয়েও কেন আমার হলে না? নাকি তুমি আমার হবারই ছিলে না? ফুপিয়ে শ্বাস নিয়ে আবারও বুক ভরে শ্বাস নিয়ে আফসোস করে বলে, তোমায় আমি বলতে পারিনি, আমার না পাওয়া স্নিগ্ধ পদ্ম, কতখানি ভালোবাসি তোমায় আমি। এ বলে মাথা তুলে চারিদিকে তাকাই। তারপর চোখের পানি মুছে পাশে রাখা নিজের গিটারটা হাতে তুলে নেয়। আঙুলগুলো গিটারের তারে ছড়িয়ে দেয়। টুংটাং আওয়াজের তালে কান্না ভাঙা গলায় আকাশের দিকে তাকিয়ে অভিযোগী গলায় গেয়ে ওঠে, বিধাতা আমাকে বলো, কোথায় গেলে তাকে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি, চোখ মেলিয়া দেখি আমি সে যে বুকে নাই। নাজা পড়েছে মুশকিলে। হাত পা তীর তীর করে কাঁপছে, আর কাঁপবেই নাই বা কেন? ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসেছে ওর চাচা নাদের আর নাহিদ, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাজার বয়সেরই। দুই ভাগিনাও এসেছে, এরা ওরই বয়সের। ওই 2-1 মাসের ব্যবধান ফাইজ আর রাত। এদের সাথে ইকরাবও এসেছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই। সাথে নাজার দাদা শ্বশুর তোয়াইদ শিকদারও আছেন। নাজার শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজেম চাচা মিনহাজ মামাও আছেন। তৌসিরের বিবিজান তোয়াইদ শিকদারের বেগম নূরজাহান হাতুনও, আচ্ছা হাতুন না খাতুন বুঝে পাচ্ছে না, কিন্তু এই জায়গায় কিন্তু হাতুন লেখা আছে, বুঝছো? আচ্ছা আমি বলি, তোয়াইদ শিকদারের বেগম নূরজাহান খাতুনও আছেন। নাজাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলতে। নাজা ইকরাবকে দেখে স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দেবে? আর স্তব্ধ হয়ে আছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচন্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাজা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো। যদিও নাজার ইকরাবকে অতটাও পছন্দ নয়, কিন্তু ও ভালো করেই জানে ইকরাব ওর জন্য দিওয়ানা। চারিদিকে চোখ বুলিয়ে নাজা নিজের মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুস্কি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাজা সহ ওর বাড়ির লোকেরা ভয় পেতে শুরু করেন। কি জানি কি করে। নাহিদ চাচ্চুরাও তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসেছে। কথা দিয়েছে উল্টাপাল্টা কিছু করবে না, শুধু নাজাকে একটিবার দেখতে চাই। নাজা ইকরাবের দিকে তাকিয়ে মেকি হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে,
কেমন আছো মাস্টার ভাই? ইকরাম নাজহার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি। তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাজহা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতের দিকে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাজহা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। ভিড়মি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাজহার চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ থেকে তোর বিয়ের সালামি। নাজহা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এ লোক কি চাচ্ছে? পাগল হয়ে গেল নাকি? নাজহা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাই। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাজহার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাজহা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নার বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজেম চাচাকে কনুই দিয়ে গুতা মারে। এতে নাজেম চাচা চারিদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝুঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বইয়ের দিকে এমন আশিক নজরে কেন তাকাই? নাজেম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমক দিয়ে বলেন, বেইজ্জতি বাণী বন্ধ কর শাওয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি শাওয়ার নাতি হলে তোর বাপ শাওয়া হালার গাদ্দারের জন্মা। নাজেম চাচা আর কিছু বলতে যাবেন, তার আগে নাজহা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাজহা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজেম চাচার দিকে হাত দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাজহার এমন ছিচকামি দেখে তৌসিরও চায়ের কাপে হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। এতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইরা গেল। নাজহা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটা টি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণা ভিজিয়ে তৌসিরের বাঁ হাতে ভিজিয়ে ওড়নাটা চেপে ধরে। তৌসিরের এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাজহার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাজহার মাথায় ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাজহার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাজহার মাথায় ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে এক পলক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশিক হও না কেন হালার পুত, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়, অন্তর জ্বলে যাচ্ছে। নাজহার হাতে তৌসিরের নামের চুড়িগুলো দেখে ভেতর খা খা করছে। ইকরাব হাঁসফাঁস করে চারিদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। এই বলে সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়। মাস্টার চাচ্চু পরিস্থিতি সামলাতে বলে, আসলে ও গতকাল এসেছে, অঘুমা আছে, তাই তাই তাহলে আমরাও আসি। নাজহা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচ্চুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, চাচ্চু, তালহা ভাই এলেন না? বিয়ের সময়ও ছিলেন না তো। ছোট চাচ্চু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাজহা মাথা নাড়ায়। মাস্টার চাচ্চু আর ছোট চাচ্চু দুজন দুদিক দিয়ে ওকে জড়িয়ে দিয়ে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলেন, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস ফোন করে। নাজহা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এ বলে ছোট চাচ্চুর বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, আমার মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচ্চু চারিদিকে তাকিয়ে মেকি হেসে ওকে ফিসফিসিয়ে বলেন, তুই চিন্তা করিস না। মাস্টার চাচ্চু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, নাজহার ফোন ওকে দিয়ে দিলে কোনো সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলে, না না, সমস্যা হবে কেন, নিতে পারেন। মাস্টার চাচ্চু অনুমতি পেয়ে নাজহার হাতে নিজের পকেট থেকে নাজহার ফোনটি তুলে দিয়ে বলেন, তোর ফোন। নাজহা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, নাজহার ফোনটা ওর সাহেব চাচ্চু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখে নাজহার ওনার কথা মনে পড়ে গেল। নাজহার চাচারা সবাই বিদায় নিয়ে চলে যান। নাজহাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজহা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্রমাইয়া সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় উনার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে,
ভদ্রতা তোমাদের দেখাই, কিন্তু ঝাল ঝাড়ে আমার উপরে। এ বলে নিজের লুঙ্গির নিচের এক কোণায় হাত তুলে রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে কাজকর্ম সব চাঙ্গে। ইকরাবরা গাড়িতে উঠেছে। শিকদার বাড়ির বড় উঠানের এক সাইডে গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খুলে উঠতে নাই, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে বেলকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রি পিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গচ্ছিত। ইকরাবের বুকের ভেতরখানা মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভেতরে উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতরে থেকেও পেছনে তাকায়, আরেকবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতেই দেখে ওর ছোট চাচ্চু ওর দিকেই তাকিয়ে আছেন। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখের পানিটুকু মুছে নেয়, কিন্তু নাহিদ চাচ্চু নিজেকে সামলাতে পারেন না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিচ্ছু করতে পারিনি। ইকরাব একটু সায় পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচ্চু, তোমায় আমি বলতে পারবো না, বুঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচ্চু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট্ট নাজা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই, ওদিকে অস্ট্রেলিয়ায় দাদা ভাই। আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচ্চুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মনিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচ্চুর লগে বিয়া দিয়ে দেই? সাফওয়ানের এমন বেকবি বাণী শুনে মাস্টার চাচ্চু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে এক মগজ দিছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে না কাজ করবে? নাজা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাজা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাজার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যাম পুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখে দেখা দেখেনি। নাজা শুধু একবার ওকে দেখতে চাই, শুধু দেখতেই চাই, আর কিছু না। নাজা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূরে গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কি তালো তালুকদারের মাইয়া, তোমার এই চাস্তো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমনি মরণ হইয়া গেল কেনর? একটি দুঃখ প্রকাশ করতে পারল না নাজা। এর আগেই তৌসির পেছন থেকে টিটকারি দিয়ে এই কথাটা বলে ওঠে। নাজা বিরক্ত হয়ে পেছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না? তৌসির নাজার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গা ছাড়া ভাব নিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বালজি গেলে এমন ফ্যাত ফ্যাত করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখেই আমি কইলাম। নাজা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার। হ্যাঁ, মাস্টার ভাই আমায় পছন্দ করেন, আমার ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাজার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাজার দিকে তাকিয়ে চোখ নিচু করে বা হাতের আঙুল দিয়ে কপাল ঘেঁষতে ঘেঁষতে কি একটা ভাবে। তারপর আবার নাজার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাজা তৌসিরের কথায় চারিপাশে চোখ বুলিয়ে নিজের দুহাত বুকে ভাঁজ করে নিয়ে গুছতে গুছতে বলে, না। নাজার কথা শুনে তৌসির খানিকটা থমকায়, তারপর আর চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাজা কিছুটা ভরকে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাজা নয়, তাই সত্যিটা বলে দেয়, হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, তার কাছে যাইতে চাও? নাজা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এ তৌসির রেগে গেল না তো? সত্যিটা জানার পর তো 2-1টা গালিও দেওয়া উচিত, কিন্তু কই, কিছুই তো বলছে না, উল্টে জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা। নাজা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এ কথা আর দ্বিতীয়বার জিজ্ঞেস করবেন না। আর আরেকটা কথা ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার এই আবেগে প্রেম টেম জানালা দিয়া উড়াল দিব, বছরে বছরে আমার পক্ষ থেকে 2-1টা বাচ্চার গিফট পাইলে। নাজা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতে গা জ্বলে যাচ্ছে খা খা করে। নাজা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকিয়ে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন? একটু ভালো হতে পারেন না? তৌসির নাজার কথা শুনে ওর দিকে 2 কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলাই সন্ত্রাস,
তাইলে আমি কেমনে ভালো হমু? দুঃখিত, আমার পক্ষে ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেন। আপনারা তো মনে হয় ইবলিসের মানুষরূপী বংশধর। এই চুপ! এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হলো আমরা যা করি প্রকাশ্যে আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে। নাজা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাটা ফুটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে, এই যে নারী দেহ ব্যবসা, এইগুলো তো নাটক মাত্র। তলে তলে হাসপাতালের ভেতর দাঁতের ল্যাবের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন, সেটা কি? তৌসির নাজারের মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছো নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি। আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন, তার থেকে ডাবল শয়তানি চলে আড়ালে। তৌসির এটা শুনে চারিদিকে তাকিয়ে নাজারের দিকে একটু ঝুঁকে বলে, হুশ, আসতে বলো। আর সবকিছু প্রকাশ করতে হয় না, বুঝলা তালুকদারের মাইয়া? নাজা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহারাম ভাবতেই ঘেন্না লাগছে আমার। তৌসির নাজার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে। তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহারাম কইয়া ভালো কথা মনে করাইলা। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাজার সারা শরীর কেঁপে উঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাজার কথায় হেসে দিয়ে বলে, মানব না বইলা দেখবা একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছো। নাজা তৌসিরের কথায় ওর দিকে চোখ পাকিয়ে তাকায়। তৌসির ওর তাকানো দেখে নাকমুখ ছিটকিয়ে বলে, হইছে, বাদ দাও। তুমি নিজেই আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার তোমার মতো বইয়ের থেকে ওইসব কিছু লাগবো না। নাজা এটা শুনে তাচ্ছিল্যের সুরে বলে, লাগবে কেন? যারা কন্ট্রাক্টে নারী দেহ বিকায়, তাদের কিছুর অভাব হয়? আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাজার কথায় ওর দিকে রাগে চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর। নাজার এসব কথাই কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমনে থাপ্পড় মারমু, অমনে দাঁতগুলা সব সেলা সেলাইয়া খুলা পড়ব। শাওয়ার মাইয়া, নিজের এই এক হাত লম্বা থুতা সামলা। নাজা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টো জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি একদম খাঁটি কথা বলেছি। কয় নারীর লগে নিজের শখ পূরণ করছেন? কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার হাজারবার বিষে ডুবে মরার জন্য যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাজার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারো লাগে কিছু করছি? তুই দেখছস কারো লাগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কিভাবে বললি? তোর থুতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবো না। যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাজার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাজা, তুমি এখনো অনেক ছোট, তোমার বুঝ কম। তুমি যা ভাববে এখন তাই বিশ্বাস করবে, আমি সত্যিটা বললেও অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও আমি আমার স্ত্রী অর্থাৎ তোমায় সম্মান করি, মন থেকে একটুও পছন্দ করি। তাই দয়া করে তোমার মুখটা সামলে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাজা আর কিছু বলে না। এমন ঠান্ডা গলার কথা শুনে যদিও ওর এখন কাউ কাউ করে, তো এটা নিতান্তই বোকামি। নাজা চুপচাপ বেলকনি থেকে চলে যেতে থাকে। কিন্তু কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলায়। তো নাজার অবস্থা আজ এমন। যেতে গিয়ে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসির নাজাকে পড়ে যেতে দেখে পেছনে ঘুরে নাজার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ো, আরো বেশি করে। নাজা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তাতে আপনার কি? তৌসির নাজার কথা শুনে চারিদিকে ভুরু কুঁচকে তাকিয়ে ফিসফিস করে বলে, এক বালের মরিচ জুটেছে ঠাডা পড়া কপালে। তৌসির নাজার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি, হাত ছড়াও তো, আমি দেখি কিতা হইছে। এ বলে নাজার আঙুল ধরে ওর হাত ছড়াতে নাই। তখনই তৌসিরের চোখে পড়ে নাজার হাতের পাতায় থাকা মেহেদির রঙের দিকে।
সারা জীবন দেখেছে নতুন বউরা হাত পা মুড়িয়ে মেহেদি দেয়, কিন্তু নাজার হাতের তালুই একটু মেহেদি ছোঁয়ানো হয়েছে, তাও চলে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে মেহেদি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। নাজা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে বলে, সারুন হাত। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাজা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চারিদিকে কিছু সময় তাকিয়ে ঠায় উঠে দাঁড়িয়ে রয়। তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়ে আবারও পড়ে যেতে নাই। সোফায় পড়ায় পা লেগে, কিন্তু পরে না, তৌসির পেছন থেকে ওর হাত টেনে ধরে। নাজার এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে ওঠে। নাজা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়, এত বড় অপমান, বারবার পড়ে যাচ্ছে। নাজা চোখ তুলে তৌসিরের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হাসি হেসে মুখ ঘুরিয়ে নেয়। তৌসিরের প্রথম নাজাকে হাসতে দেখল। নাজার হাসি দেখে তৌসির আপন মনে বলে ওঠে, মাইয়াডার হাসি সুন্দর আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই স্নিগ্ধবেশ উপন্যাসটা পড়তে যায় না, অবরুদ্ধ নিশীথ উপন্যাসের ফিল আসছে। কারণ স্নিগ্ধবেশের নায়কও লাগামহীন মুখে কথা বলে, কোনো লাগাম নাই। বাপরে বাপ, এত পরিমাণে গালি, কথায় কথায় গালি। জয়ামিরের কথা মনে করাই দিচ্ছে। তোমাদেরও কি তাই? কমেন্ট করে জানাও। যাই হোক, ভিডিওতে যদি এখনো লাইক কমেন্ট শেয়ার না করে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।